কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে করে একটা পিসি অ্যাপ্লিকেশন করতে হয়। আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি যে কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং আইপি অ্যাপ্লিকেশন করতে হয়। আজকে আমরা পিসি বা ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা এখানে ইউজার নামে একটা প্রবেশ করাই, যে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে রহিম 10 নামের একটা ইউজার আইডি আমরা তৈরি করেছিলাম। তো আজকে ওই আইডি দিয়ে আমরা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। রহিম 10, এরপরে পাসওয়ার্ড ছিল 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এরপরে লগ ইন করলাম। লগ ইন করার পরে এরকম যদি কোনো নোটিশ থাকে তো এটা এখানে আসবে, ঠিক আছে। তারপরে এগ্রি করে তারপরে এখানে আমাদের এই ইন্টারফেসটা আসবে। তো আমরা এই আইডি দিয়ে আগে একটা ইম্পোর্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। তো সেই অ্যাপ্লিকেশনটাই যেখানে দেখাচ্ছে, কিন্তু আমরা এখন পিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব। তো সেটা করার জন্য এই অ্যাপ্লিকেশন লেখাটার উপরে হোভার করতে হবে। মাউসটা নিয়ে আসলে, মাউসের কার্সারটা নিয়ে আসলে তখন আমরা এখানে দেখতে পাবো যে কি কি ধরনের অ্যাপ্লিকেশন করা যায়। তো এখান থেকে আমরা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট এটা চুজ করলাম, ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এই যে এরকম একটা পেজ আসবে। তো এখানে সর্বপ্রথম যে জিনিসটা দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই টু, হ্যাঁ, এবং এটার পাশে দেখেন লাল স্টার মার্ক দেওয়া আছে। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাকে এখানে একটা পোর্ট বা অফিস সিলেক্ট করতে হবে, যেখান থেকে আমি ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটা নিতে পারি। তো এখানে দেখেন যে যে পোর্টগুলো আছে, বাংলাদেশ সরকার অনুমোদিত যে পোর্ট বা যে বন্দরগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেক্ট করলাম। যদি আমি লিখি এই যে চলে আসছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। নেম অফ দ্য এক্সপোর্টার, এই যে দেখেন এখানে এই ফিল্ডগুলো কিন্তু লাল স্টার মার্ক দেওয়া আছে, মানে এই ফিল্ডগুলোকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে অর্চিড অ্যানালাইসিস, নেম অফ দ্য এক্সপোর্টারের নাম অটোমেটিক্যালি চলে আসছে, কারণ আমি এই নাম দিয়ে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা খুলছি। তারপরে যখন অ্যাকাউন্টটা খুলছি তখন আমার এই অ্যাড্রেসটা দিয়েছিল। তো সফটওয়্যার ওখান থেকে নেম অফ দ্য এক্সপোর্টার আর অ্যাড্রেস এগুলো নিয়ে নিয়েছে। তো এখন আমার যে কাজগুলো আছে সেগুলো, বাকি ফিল্ডগুলো আমাকে পূরণ করতে হবে। এখানে দেখেন যে কোনো সিগনেচার আসে নাই, কিন্তু সিগনেচারটা ম্যান্ডেটরি, কারণ এটার পাশে লাল তীর চিহ্ন দেয়া, লাল স্টার মার্ক দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে চুজ করি ব্রাউজ ডকুমেন্টস, ডকুমেন্টস। তো এখান থেকে আমাকে এখানে সিগনেচার চুজ করলাম, ঠিক আছে, এটা আমার সিগনেচার। তো সিগনেচারটা চুজ করলাম। তারপরে সেকশনটা দেখেন এখানে হলো কন্ট্যাক্ট ইনফো। আমার এখানে কিভাবে অফিসিয়ালরা, ডিএই অফিসাররা আমার সাথে কোন ঠিকানায় যোগাযোগ করবে, এটা এই ইনফরমেশনগুলো আমাকে এখানে দিতে হবে। তো আমি যখন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করি, নতুন অ্যাপ্লিকেশন না, দুঃখিত, যখন অ্যাকাউন্ট তৈরি করি তখন আমি এই ইনফরমেশনগুলো দিছিলাম, যে নেম অফ দ্য কন্ট্যাক্ট পারসন, তারপরে হলো কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল আইডি, এগুলো দিছিলাম। তো এখন এখানে দেখেন যে কন্ট্যাক্ট পারসন অ্যান্ড ওনার অফ দ্য অ্যাকাউন্ট আর ডিফারেন্ট পারসন, হ্যাঁ। এখন যদি আমার উম, মানে এই অ্যাকাউন্টের যিনি ওনার আর কন্ট্যাক্ট পারসন যদি ডিফারেন্ট হয় তখন এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সবকিছু কিন্তু চলে গেছে। তখন আপনাকে এখানে নতুন করে কন্ট্যাক্ট পারসনের নাম, নাম্বার, ইমেইল, ডেজিগনেশন, ডিটেলস, এগুলো সব দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করলাম না আপাতত, যে যার অ্যাকাউন্ট ওনার কাছে, ওনার সাথে কন্ট্যাক্ট করবে বা ওনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা এখানে দিব। তো সাপোজ মনে করেন যে ওনার ডেজিগনেশন হলো এমডি, ঠিক আছে। এমডি অর্চিড অ্যানালাইসিস বনশ্রী, বনশ্রী ঢাকা, ঠিক আছে। এরপরের সেকশনটা দেখেন, এরপরের সেকশনটা হলো প্রোডাক্ট ইনফরমেশন। আমি কি ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করব, এই ইনফরমেশনগুলো, কি ধরনের প্রোডাক্ট, কত কেজি, এই ইনফরমেশনগুলো আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখন আমার এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন মনে করেন যে আপনার চাল, ধান, গম, এগুলো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে বিভিন্ন সবজি জাতীয় পণ্য, ফল, এগুলো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে পাট,
এটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, পাট জাতীয় পণ্য এটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এই জন্য আমি এখান থেকে আগে ক্যাটাগরি সিলেক্ট করব। দেখেন এই যে এখানে ক্যাটাগরির মধ্যে বিভিন্ন রকম দেখাচ্ছে, কটন অ্যান্ড কটন প্রোডাক্ট, ফুড স্টাফ, ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবলস, জুট অ্যান্ড জুট প্রোডাক্ট, এইরকম আর কি, অনিয়ন গার্লিক, এরকম সমস্ত ক্যাটাগরি আপনি এখানে পাবেন। ঠিক আছে? তো সাপোজ মনে করেন যে আমরা বিদেশে ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এর জন্য রপ্তানি করার জন্য পিসি সার্টিফিকেটটা নিচ্ছি। তো এইটা ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে আপনার হলো ওই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনাকে এই প্রোডাক্টগুলো সাজেস্ট করবে। ঠিক আছে? যে এই যে দেখেন এখানে সব কিন্তু ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবলস আছে। এর বাইরে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট পাবেন না। ঠিক আছে? এই যে অরেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হলো পেস্তা, পমিগ্রেনেট, হ্যাঁ, বা ডালিম, আলু, তারপরে পামকিন, মিষ্টি কুমড়া। তো এই প্রোডাক্টগুলো ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবল সিলেক্ট করার কারণে আসছে। আমি যদি আপনাকে দেখাই যে আমি যদি এখানে অনিয়ন সিলেক্ট করি, তখন দেখবেন যে এখানে এই প্রোডাক্টের টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং দেখেন এখানে খুব কম পরিমাণ প্রোডাক্ট আছে। এখানে গার্লিক আছে, হুম, তারপরে অনিয়ন আছে, পি আছে, হ্যাঁ, সয়াবিন, এই ধরনের প্রোডাক্টগুলো আছে। তো এটার উপরে আমাকে আমার ডিপেন্ড করতেছে যে নিচে কি ধরনের প্রোডাক্ট আমাকে ইয়ে করবে, সাজেস্ট করবে। তো আমি ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবলস সিলেক্ট করলাম। করার পরে এখানে সাপোজ মনে করেন আমরা ক্যারট পাঠাবো, গাজর বিদেশে পাঠানোর জন্য পিসি সার্টিফিকেট করতেছে। তারপরে ক্যারট যখন সিলেক্ট করছি তখন এখানে বোটানিক্যাল নেমটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তারপর এখানে আমাকে ভ্যারাইটি বা ক্যাটাগরি এখানে বলে দিতে হবে। সাপোজ মনে করেন আমরা লিখলাম প্রিমিয়াম, কোয়ালিটির ক্যারট আমরা এক্সপোর্ট করব, কোয়ালিটি, ঠিক আছে। বাল্ক সাইজ মানে প্রতিটা প্যাকেটে কি পরিমাণ প্রোডাক্ট আমার থাকবে, আমি সাপোজ মনে করেন 50 কেজি দিলাম। ঠিক আছে? আর টোটাল কত কেজি আমি প্রোডাক্ট এক্সপোর্ট করব, এখানে সাপোজ মনে করেন 10,000 কেজি দিলাম। 10,000 কেজি, 1000, আচ্ছা আরেকটা শূন্য হবে, 10,000 দেওয়ার পরে এখানে যে অ্যাড এর উপরে ক্লিক করব। ঠিক আছে? এটা অ্যাড হয়ে গেছে এখানে। সাপোজ মনে করেন যে আমি আরো একটা প্রোডাক্ট অ্যাড করব। এরপরে দিলাম কি দেওয়া যায়, এরপরে ক্যাবেজ দিলাম সাপোজ। ঠিক আছে? এই যে দেখেন ক্যাবেজের বোটানিক্যাল নামটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এরপরে এটার কোয়ালিটি দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি মনে করেন যে এক্সপোর্ট কোয়ালিটি লিখলাম, এক্সপোর্ট কোয়ালিটি। আর প্রতিটা প্যাকেট কি পরিমাণ আছে, এখানে মনে করেন যে এটার আছে 60 কেজি করে। আর সর্বমোট আমি 5,000 কেজি রপ্তানি করব। এখানে এগুলো ইনফরমেশন গুলো দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক না করলে কিন্তু এটা আপনার হবে না। ঠিক আছে? এগুলো একটু খেয়াল করবেন। তো আমার সর্বমোট প্রোডাক্ট আসছে 15,000 কেজি। ঠিক আছে? এবার এখানে দেখেন এরপরের সেকশনে মিনস অফ ট্রান্সপোর্টেশন, এখানে আমাকে বলে দিতে হবে যে আমি কি ধরনের পরিবহনে আমি পণ্যটা পাঠাবো। ঠিক আছে? তো যেহেতু আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বরাবর আবেদনটা করতেছি, তো এই জন্য আমরা এখানে সিলেক্ট করলাম। এই যে দেখেন এয়ার আছে, ল্যান্ড আছে, রিভার আছে, সি আছে। তো আমরা যেহেতু শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বরাবর আবেদন করতেছি, তো এই জন্য আমরা এখানে এয়ার সিলেক্ট করলাম। তারপরে এটা এখানে দেখেন যে এয়ার যখন সিলেক্ট করছি তখন কিন্তু বাংলাদেশে 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, যে এয়ারপোর্টগুলোতে আহ বিদেশে আমরা যেতে পারি। ঠিক আছে? এখন যদি আমি এখানে সি সিলেক্ট করি, বাংলাদেশে 2টা সি পোর্ট আছে, মংলা আর চট্টগ্রাম। তারপরে এখানে যদি আমি ল্যান্ড সিলেক্ট করি, ল্যান্ড করলে যে অনেকগুলো পোর্ট আছে বাংলাদেশে। ঠিক আছে? বেনাপোল, টেকনাফ, তামাবিল, জকিগঞ্জ। তো এরকম আর কি যে ল্যান্ড পোর্ট গুলো আছে ওগুলো দেখাবে। তো যেহেতু আমরা এয়ারপোর্ট সিলেক্ট করছিলাম, তো বা এয়ার দিলাম। তো দেওয়ার পর এখানে 3টা আসছে, 3টা থেকে আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা চুজ করলাম। ঠিক আছে? আর এখানে দেখেন এটা চুজ করলে পোর্ট ক্যাটাগরিটা অটোমেটিক্যালি দেখাবে, আপনাকে এখানে নিজে থেকে লিখতে হবে না, আর লেখার সুযোগও নাই। ঠিক আছে? তো এটা দেখেন এয়ারপোর্ট ক্যাটাগরি টাইপ এ। আর পারপোজটা কি, পারপোজ অফ এক্সপোর্ট, আপনি যে প্রোডাক্টটা এক্সপোর্ট করতেছেন এটার উদ্দেশ্যটা কি, এখানে উদ্দেশ্য আছে কয়েকটা দেওয়া আছে। বিজনেস স্যাম্পল, আপনি নতুন বিজনেস আরো বিজনেস করবেন, এই জন্য আপনার বায়ারের কাছে আপনি স্যাম্পল পাঠাচ্ছেন, সেটার জন্য আপনি বিজনেস স্যাম্পল দিতে পারেন। রিসার্চ আর এডুকেশন পারপাস যদি থাকে সেটাও সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে 15,000 কেজি পাঠাচ্ছি, অনেক প্রোডাক্ট। তো এটা অবশ্যই রিসার্চের জন্য হবে না আর বিজনেস স্যাম্পলের জন্য হবে না। তো আমরা বিজনেস দিলাম। নেম অফ কনসাইনি মানে যিনি আপনার এই প্রোডাক্টটা পাবে তার নাম এখানে দিতে হবে। সাপোজ মনে করেন ওনার নাম হলো আহমেদ জালাল।
ঠিক আছে? তো তারপরে অ্যাড্রেস অফ কনসার্নি, তো ওনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সাপোজ আমরা মনে করে দিলাম হলো ওনার ঠিকানা কায়রো, ইজিপ্ট, মিশরে আমরা পাঠাবো। ঠিক আছে? তারপরে কান্ট্রি অফ অরিজিন, আমাদের এই আমি যে প্রোডাক্টটা পাঠাচ্ছি এই প্রোডাক্টটা কোথায় উৎপন্ন হয়েছে এটা এখানে লিখে দিতে হবে। এটা উৎপন্ন হয়েছে বাংলাদেশে, এটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে কন্ট্যাক্ট নম্বর, যার সাথে যার কাছে আপনি প্রোডাক্টটা পাঠাবেন তার সাথে যদি আপনার কোনো কন্ট্যাক্ট নম্বর থাকে তাহলে আপনি এটা দিতে পারবেন। এটা হলো দেখেন এখানে, দেখেন এটা এখানে কিন্তু লাল স্টার মার্কটা নাই। তো চাইলে আপনি এটা ইনফরমেশন দিতেও পারেন, নাও পারেন। তো সাপোজ আমরা দিলাম মনে করেন, তো এটার নাম্বারটা দিলাম মনে করেন 009। ঠিক আছে? কন্ট্রাক্ট ডেটের এখানে একটা, এটাও অপশনাল, ম্যান্ডেটরি না। এখানে দেখেন যে আপনি পিছনের ডেটগুলোই মাত্র সিলেক্ট করতে পারবেন, সামনের কোনো ডেট কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। এর কারণ হলো কন্ট্রাক্ট, আপনার তার সাথে যদি কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে অতীতের দিনগুলোতে হয়েছে, আগের দিনে হয়েছে, এখন এটা সামনে করা সম্ভব না, সামনের ডেট আপনি দিতে পারবেন না। এই জন্য মনে করেন যে আমি 15 তারিখে ওনার সাথে আমার আহমেদ জালালের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। ঠিক আছে? তারপরে কান্ট্রি টু এক্সপোর্ট, কোন দেশে পাঠাবেন, আমাদের আমরা দেশ সিলেক্ট করছিলাম ইজিপ্ট। ঠিক আছে? আর পয়েন্ট অফ এন্ট্রি, ইজিপ্টের কোন পোর্ট দিয়ে, কোন পয়েন্ট দিয়ে এই প্রোডাক্টটা ঢুকবে সেটাও এখানে স্পেসিফাই করে দিতে হবে। সাপোজ মনে করেন যে কায়রো এয়ারপোর্ট দিয়ে ঢুকবে, কায়রো এয়ারপোর্ট। ঠিক আছে? আর এক্সপেক্টেড ডেট অফ শিপমেন্ট, কবে আপনার এই প্রোডাক্টটা শিপমেন্ট হবে। সাপোজ মনে করেন এটা আমরা দিলাম কালকে 18 অক্টোবর 2020। ঠিক আছে? আর ইজ ট্রিটমেন্ট রিকোয়ার্ড, ইনফরমেশন রিগার্ডিং ফিউমিগেশন, আপনার প্রোডাক্টের জন্য যদি কোনো ফিউমিগেশন বা ট্রিটমেন্ট দরকার হয় সেটা এখানে স্পেসিফাই করে দিতে হবে। এখানে সিলেক্ট আছে, যদি নো দেন তাহলে একরকম, আর যদি ফিউমিগেশন সিলেক্ট করেন তাহলে দেখেন আর এক রকম আসতেছে। সাপোজ মনে করেন যে আমরা ফিউমিগেশন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফিউমিগেশনের প্রতিটা ট্যাবলেটের জন্য একটা ফিক্সড প্রাইস সার্ভিস চার্জ থাকবে, এটা এখানে 9 টাকা দিয়ে আছে। তো এখন মনে করেন যে আমার এই প্রোডাক্টের জন্য প্রোডাক্টের ইয়ের জন্য ফিউমিগেশনের জন্য 100টা ট্যাবলেট দরকার, আমি 100টা ট্যাবলেটের নাম লিখলাম, 100টা ট্যাবলেট লিখলাম। যদি কোনো ট্রিটমেন্টের যদি কোনো আলাদা ডিটেলস থাকে তো এটা আপনাকে লিখে দিতে হবে। হ্যাঁ, এটা অপশনাল, ম্যান্ডেটরি না। তো আমি এখানে লিখলাম যে মনে করেন ট্রিট ইট প্রপারলি। ঠিক আছে? তারপর ডিস্টিংগুইশিং মার্ক, মানে হলো যদি আপনার প্রোডাক্টটা দেখে বা প্যাকিং দেখে কোনো ইয়ে করার, আলাদা করার কোনো যদি মার্ক যদি থাকে তাহলে আপনি এটা লিখে দিতে পারেন। সাপোজ মনে করেন যে আমাদের প্রোডাক্টগুলা হলুদ রঙের প্যাকেটে আমরা হলো প্যাকিং করছি। ঠিক আছে? তাহলে আমরা লিখলাম যে নোটিসেবল ইয়েলো প্যাকেট, নোটিস বানান ভুল করছি, ইয়েলো প্যাকেট। ঠিক আছে? আর অ্যাড্রেস অফ গোডাউন, এই আমাদের এই প্রোডাক্টটা কোন গোডাউনে আছে। সাপোজ মনে করেন যেটা আছে বনশ্রীতে, বনশ্রী, ঢাকা। ঠিক আছে? এইবার হলো অ্যাটাচমেন্ট সেকশন। অ্যাটাচমেন্ট সেকশনে দেখেন এখানে একটা বলা আছে অ্যাটাচমেন্ট হুইচ হ্যাজ স্টার অ্যাট দ্য এন্ড অফ ইটস নেম মাস্ট বি প্রোভাইডেড, মানে হলো আপনার যেসব নামের শেষে যে লাল স্টার মার্কটা দেওয়া আছে এই অ্যাটাচমেন্ট গুলো আপনাকে অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ আপনার পিসি সার্টিফিকেট অ্যাকসেপ্টেড না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তো আপনাকে এই ডকুমেন্টস গুলা অবশ্যই দিতে হবে। তো এর সবার প্রথমে আছে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড। ঠিক আছে? তো এটা দেখেন এখানে কিন্তু লাল স্টার মার্কটা নাই, চাইলে আপনি এই ইনফরমেশনটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো তারপরে আমরা দিলাম সাপোজ মনে করেন এনআইডি। ঠিক আছে? এই যে এনআইডি দিলাম, এনআইডি চুজ হয়ে গেছে। এরপরে ট্রেড লাইসেন্স আপনাকে অবশ্যই দিতে হবে কারণ এখানে লাল স্টার মার্ক দেওয়া আছে। এরপরে আমাদের ট্রেড লাইসেন্স কই, এই যে ট্রেড লাইসেন্স। এইভাবে করে আপনার এই যে একের পর এক সমস্ত ডকুমেন্টস গুলা দিতে হবে। যে আপনার এখানে দেখবেন যে যেটার পাশে আর কি লাল তীর চিহ্নটা দেওয়া আছে এটা তো অবশ্যই দিতে হবে, না দিলে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আমরা এখানে দেব টিন সার্টিফিকেট, টিনটা কি আছে, আচ্ছা সাপোজ মনে করেন এটাই আমাদের টিন সার্টিফিকেট। ঠিক আছে? এরপরে আছে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য এটা আমাদের ভ্যাট সার্টিফিকেট।
তারপরে সেল কন্ট্যাক্ট, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এই যে সেল কন্ট্যাক্ট, এটা দিলাম। তারপরে প্যাকিং লিস্ট, এই যে আমাদের প্যাকিং লিস্টটাও দিলাম। তারপরে ইআরসি, এক্সপোর্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা অবশ্যই দিতে হবে। এই যে এটার পাশে লাল চিহ্ন দিয়ে আছে, ইআরসি আছে, হ্যাঁ আমাদের ইআরসিও আছে। তারপরে ইনভয়েস, আপনি ব্যাংকে যে ইনভয়েসটা দিছিলেন, টাকা জমা দিছিলেন, ওইটার ইনভয়েসটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে অন্যান্য যদি কোনো ডকুমেন্টস থাকে এটা আপনি দিতে পারেন। তারপরে ইম্পোর্ট পারমিট অফ ইম্পোর্টিং কান্ট্রি, ওইটার যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে তো ওইটাও দিতে পারেন। এখানে দেখেন এটা কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে। টেস্ট সার্টিফিকেট এটাও ম্যান্ডেটরি না, তো আমরা এগুলো আর কি ফাঁকা রাখলাম, এগুলো দিলাম না, ঠিক আছে। আপনার কাছে যদি থাকে তাহলে আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। এটার পরে দেখেন যে আমার ইয়েগুলো অ্যাটাচমেন্টগুলো বা ডকুমেন্টসগুলো দেওয়ার পরে আমার এখানে দুইটা অপশন আছে। আমি যদি দেখি যে এখানে আমার কোনো অ্যাটাচমেন্ট মিসিং আছে যেগুলো দেওয়া দরকার ছিল, তখন আমি এটা চাইলে ব্যাক দিয়ে ব্যাকবার ফিরে যেতে পারতাম। আর যদি দেখি যে আমার সব ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে, তাহলে আমি এটা ফরওয়ার্ড করতে পারি বা হলো অ্যাপ্লিকেশনটা সামনের দিকে নিতে পারি। তো আমি এটার পরে অ্যাপ্লাই করে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে এরকম ইনফরমেশনগুলো দেখাবে যে আমি কি কি ইনফরমেশনগুলো দিছি, ঠিক আছে। এই যে দেখেন আমি যে ইনফরমেশনগুলো এতক্ষণ দিলাম ওগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। যে অ্যাটাচমেন্টগুলো আমার সিগনেচার, এনআইডি, ট্রেড লাইসেন্স, এটাও দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার নিচে আমি এসে ওকে করলাম। ওকে করার পরে সাবমিশন মানে ইয়ে যাচ্ছে, কনফার্ম সাবমিশন, আর ইউ শিওর, আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার অ্যাপ্লাই করার পরে দেখি কি আসে। ইন্টারনেটটা একটু স্লো, এই জন্য লোড হতে একটু সময় নিচ্ছে। এত সময় নিচ্ছে। এই যে চলে আসছে, ঠিক আছে। তো এবার দেখেন এখানে আহ আমার এই 15,000 কেজি প্রোডাক্টের জন্য আমাকে ফিস দিতে হবে 4,650 টাকা, ঠিক আছে। 4,650 টাকা আমাকে এখানে ফিস দিতে হবে। আহ ওনারা এটা এই সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি ক্যালকুলেট করছে। তো এখানে পেমেন্ট অপশন আছে, আপনি এখান থেকে পেমেন্ট, অনলাইন পেমেন্টে এখনো শুরু করা হয়নি, কিছুদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। তো এখন আপাতত অফলাইন পেমেন্ট আছে, আমরা হলো ব্যাংকে যে টাকাটা জমা দিয়ে ওইটার একটা চালান দিবে ব্যাংক থেকে, তো চালান নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে অফলাইন পেমেন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, ব্যাংক চালান দিয়ে প্রসিড করলাম। প্রসিড করার পর আর ইউ শিওর, ঠিক আছে, দেখি এরপরে কি আসে। ইন্টারনেটটা একটু স্লো, এই জন্য লোড হতে একটু সময় নিচ্ছে, ঠিক আছে। এরপরে এই যে এখানে আসছে, দেখেন যে 4,650 টাকা, আমার এই টাকাটা দিলে তারপরে আমার অ্যাপ্লিকেশনটা প্রসিড হবে, ঠিক আছে। তাহলে আমি এটা এইখানে এই টাকাটা লিখে দিলাম। এখানে একটা ব্যাপার, আর কিছু ব্যাপার আছে, আমি আপনাদেরকে বলতেছি পরে। তো 4,650 টাকা, তো সাপোজ মনে করেন যে আমি প্রথমে দিলাম 4,000 টাকা সিলেক্ট দিলাম। এখানে একটা আপনার চালান নম্বর দিবে ব্যাংক থেকে। তো ব্যাংকের চালান নাম্বার ওখানে টি দেয়া থাকে ফার্স্টে, টি এর পরে ফলোড বাই, এই যে এখানে দেখেন বাংলায় খুব সুন্দর করে লিখে দিয়েছে, চালান হলে স্পেস ছাড়া নম্বর এন্ট্রি দিতে হবে, ট্রান্সফার চালান হলে বড় হাতের টি, ক্যাপিটাল টি এবং এরপরে স্পেস ছাড়া নম্বর এন্ট্রি দিতে হবে, ঠিক আছে। তো আমাদের মনে করেন যে চালান নাম্বার হলো 009। চালান নাম্বারের ইনভয়েস ইস্যু ডেট, কবে এটা ইস্যু করা হয়েছে ইনভয়েসটা, এটা দেখেন, এটা কিন্তু প্রিভিয়াস ডেতে হবে, আগের দিনে হবে, সামনের দিন আপনি এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন না। মনে করেন যে আমার 15 তারিখে আমি ব্যাংকে টাকাটা জমা দিছি, ঠিক আছে। আর প্রোভাইডেড ইনভয়েস অরিজিন, আমি কোন ব্যাংকে টাকাটা জমা দিছি, সাপোজ মনে করেন সোনালী ব্যাংকে জমা দিছি, সোনালী ব্যাংকের কোন ডিস্ট্রিক্টে, কোন জেলাতে, ঢাকাতে জমা দিছি, সাপোজ এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম। ঢাকার কোন ব্রাঞ্চে জমা দিছি সেটাও এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। মনে করেন যে ঢাকার মোহাম্মদপুর ব্রাঞ্চ থেকে আমি এই যে মোহাম্মদপুর, সরি, আচ্ছা কি একটা আসছে যেন, মোহাম্মদপুর বাজার ব্রাঞ্চ সিলেক্ট করলাম, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেফারেন্স, যদি আপনার যদি কোনো রেফারেন্স থাকে তাহলে আপনি এটা এখানে লিখে দিতে পারেন। আর এখানে আপনাকে ইনভয়েসের কপিটা
এখানে আপলোড করে দিতে হবে। আমি এখানে ইনভয়েসের কপিটা আপলোড করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে এখানে অ্যাড ক্লিক করলাম। অ্যাড ক্লিক করার পরে দেখেন কি আসছে। অ্যাড ক্লিক করার পরে আমার এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে যে নট পেইড। কারণ কি, আমার এখানে টোটাল ফি হলো 4,650 টাকা, কিন্তু আমি দিয়েছি 4,000 টাকা, আর এখন আমার 650 টাকা বাকি আছে, ঠিক আছে। তো আমাকে পুরো টাকাটাই তো কমপ্লিট করতে হবে, তাই না? নাহলে তো আমাকে এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে না। তো ইন দ্যাট কেস আমাকে আরো একটা চালান দিয়ে বা আর যেভাবে হোক আমাকে এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এই সফটওয়্যারের একটা বৈশিষ্ট্য হলো আপনি সর্বোচ্চ 3টা চালান দিয়ে এই পেমেন্টটা কমপ্লিট করতে পারেন। ঠিক আছে? সর্বোচ্চ 3টা চালান দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। এখানে একটা অলরেডি সিলেক্ট করা হয়েছে, আর বাকি দুইটা বাকি আছে। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার হলো যে আপনি একই দিনে, হ্যাঁ, সেম ডেট, সেম ব্যাংকের ব্রাঞ্চ, ঠিক আছে, সেম চালান নম্বর দিয়ে আপনি হলো ইনভয়েস সেট করতে পারবেন না। মানে মনে করেন যে আপনি এই যে একটা চালান নম্বর দিচ্ছেন, এই চালানের নম্বর হলো 009, হ্যাঁ, আর সেম ডেট মানে 20 তারিখে 15 তারিখে দিয়েছেন সোনালী ব্যাংকের মোহাম্মদপুর ব্রাঞ্চে। এখন যদি আপনি আবার একটা চালান অ্যাড করেন এই নম্বর দিয়ে, এই ডেটে, এই ব্রাঞ্চে, তাহলে কিন্তু ওই চালানটা আপনার অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তো এই জন্য ধরেন আপনার চালান নম্বরগুলো সবসময় একটু ডিফারেন্ট হয়, তারপরে হলো ডেট ডিফারেন্ট হয়, হ্যাঁ, এগুলো হলে তখন আপনার এই চালানটা এই সফটওয়্যারে অ্যাকসেপ্ট করবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তারপরে মনে করেন যে আমরা আর একটা চালানে বাকি 650 টাকা দিব। এটা আমি একটু খুব দ্রুত দেখাই দিচ্ছি। আমার বাকি আছে হলো 650 টাকা। চালান নাম্বার মনে করেন যেটা দিলাম 008, ঠিক আছে। এটাও ইনভয়েস ইস্যু ডেট দিলাম 15 তারিখে, সিলেক্ট সোনালী ব্যাংকের। এটা আমি দিলাম মনে করেন যে বগুড়া ব্রাঞ্চ থেকে, বগুড়ার কি, বগুড়ার কলেজ রোড ব্রাঞ্চ বগুড়া, ঠিক আছে, বগুড়া জেলা থেকে দিছি। এটার অ্যাটাচমেন্টের কপিটা দিয়ে দিই। অ্যাটাচমেন্টের কপি দিলাম, ওপেন, অ্যাড, এই যে অ্যাড করলাম। এবার দেখেন, এবার আমার নিচে এখানে পেমেন্ট স্ট্যাটাস আসছে পেইড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা প্রসিড করলাম। এখানে একটা কনফার্মেশন চাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, ওকে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে এখানে দেখেন, ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সাবমিটেড, ইউর পেমেন্ট ইজ কমপ্লিটেড, কংগ্রাচুলেশনস, আপনি খুব সফলভাবে আপনি আপনার পিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারছেন। দেখেন আপনার এই যে ইনফরমেশনগুলো দিছিলেন আপনি এখানে এগুলো দেখতে পাবেন, ঠিক আছে, সব ইনফরমেশন দেখতে পাবেন। তারপর আপনি যে অ্যাটাচমেন্টগুলো, যে ডকুমেন্টসগুলো দিছিলেন সেগুলো এই যে এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে কি প্রোডাক্টস আছে, প্রোডাক্টসের ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। দুইটা ইনভয়েস দিতেছিলেন, এই ইনভয়েসের কপিগুলো এখান থেকে দেখতে পাবেন। আপনার সিগনেচার দেখতে পাবেন। কমেন্টস হলো আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ডিই অফিসাররা যখন এই কমেন্টস গুলো করবে তখন এই কমেন্টস গুলো এখানে আসবে। তো এখনো তো মাত্র অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, কোনো ডিএ ইউজার এটা দেখে নাই। তো ওনারা যখন দেখবেন তখন এটা, ওনারা যদি কোনো কমেন্ট করেন তখন এইগুলো এখানে আসবে। তো আজকের মতো এ পর্যন্তই। পিসি সার্টিফিকেট আমরা সফলভাবে কমপ্লিট করতে পারছি। তো দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।